Welcome to another episode of Narrative Discourse Podcast. And Narrative Discourse Podcast is collaboration of Make It Team and Global Platform Bangladesh. Today, we have very special guest. বিশেষ করে আমি যখন ফরেস্ট কনজারভেশন ইন্ডিজিনাস পিপলদের সাথে ফরেস্টের কানেকশান, ভূমির অধিকার, ভূমির রাইটস, এই ব্যাপারগুলো নিয়ে খুব আই ওপেনিং কিছু থট পেয়েছিলাম যার কাছ থেকে বা যার রিসার্চ থেকে, যার বই থেকে, যার পাবলিকেশন থেকে। এমন একজন আমাদের আজকের স্টুডিওতে আছেন। সো আজকে আমাদের সাথে আছে ফিলিপ গেইন স্যার। সো ফিলিপ গেইন স্যার ইজ দ্য ডিরেক্টর অফ শেড হচ্ছে সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট একটা অর্গানাইজেশন যারা ইন্ডিজিনাস পিপলদের এবং অলসো ইন্ডিজিনাস পিপলদের যে গুরুত্বটা, ভূমিকাটা আমাদের ফরেস্টের, মাটি, ভূমি, পৃথিবীর উপরে, এটা নিয়ে অনেক দিন ধরে কাজ করে যাচ্ছে। সো ওয়েলকাম ফিলিপ স্যার, কেমন আছেন? ভালো। আমি খুবই খুশি আপনি আজকে এসছেন, বিকজ আমি আপনার সাথে আমার ইন্টারাকশন পার্সোনালি খুব বেশি হয় না, বাট আপনার বই বা আপনার রিসার্চ বা আপনার কাজের থ্রুতে আমার অনেকবার ইন্টারাকশন হয়েছে, যেটা হয়তো আপনার জানানো না। এবং আমি আমার ট্রেনিংগুলোতে অনেকবার আপনার এই রেফারেন্সগুলো বা এই ডেটাগুলো অনেকবার ইউজ করেছি, বিশেষ করে চিটাগং হিল ট্রেক্সের। স্যার, প্রথমে আপনার কাছে একটু যেটা শুনতে চাই যে আমাদের যে বাংলাদেশের ফরেস্টগুলো আছে, এই ফরেস্টগুলোর সাথে ইন্ডিজিনাস পিপলদের কি কোনো কানেকশান আছে কি না, বা কানেকশানটা কোথায়, বা ওনারা কীভাবে ফরেস্টটা কনজার্ভ করতো, এখনও করে, এটা নিয়ে একটু ফার্স্টে আপনার কাছে শুনতে চাই আমরা। একটা হচ্ছে বাংলাদেশের যত আদিবাসী মানুষ আছে বা আমরা যাদেরকে ইন্ডিজিনাস বলছি, তাদের একটা আপনার বড় অংশ, অর্ধেকের মতো পার্বত্য চট্টগ্রামে বাস করেন, যারা 11টা আপনার জাতিগোষ্ঠী, চাকমা, মারমা, তঞ্চঙ্গা, খিয়াং, খুমি, এই যে লুসাই, এই যে 11টা জাতিগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামে আছে। এবং পার্বত্য চট্টগ্রামটা পুরোটাই হচ্ছে একসময় জঙ্গল ছিল। এরা এই যে পার্বত্য চট্টগ্রামের যত আদিবাসী আছে, যত জাতিগোষ্ঠী আছে, তারা হচ্ছে আসলে আপনার জঙ্গলের উপরে নির্ভরশীল মানুষ। এবং পার্বত্য চট্টগ্রাম এটা হচ্ছে পৃথিবীতে যে 12টা মেগা ডাইভার্সিটি জোন আছে তার একটার অংশ। কাজে এটা পুরোটাই একসময় ছিল আপনার জঙ্গল। এবং এটা 1865 সালে বোধহয় অ্যাক্ট 7-এর মাধ্যমে ব্রিটিশরা এটাকে ব্রিটিশ ক্রাউনের আপনার সম্পদে পরিণত করে। এবং ব্রিটিশ আমলে 24% অফ চিটাগং হিল ট্র্যাক্ট ওয়াজ মেড রিজার্ভ ফরেস্ট। এখানে তখন রিজার্ভ ফরেস্টে বাংলা হচ্ছে সংরক্ষিত বন। এটা সংরক্ষিত বন করা হয়। এবং সংরক্ষিত বন মানে হচ্ছে যে সেখানে কোনো মানুষ ঢুকতে পারবে না। কিন্তু ব্রিটিশরা আপনার এই রিজার্ভ ফরেস্ট এবং পার্বত্য চট্টগ্রাম থেকে যে আপনার টিম্বার ছিল, কাঠ ছিল, সেগুলো তারা সংগ্রহ করেছে বিপুল পরিমাণে। তাদের শিল্প বিপ্লবের প্রয়োজনে পার্বত্য চট্টগ্রাম লেগেছে, পার্বত্য চট্টগ্রামের কাঠ। এবং আমি একটা বইতে পড়েছি যে শুধু পার্বত্য চট্টগ্রাম না, তারা আসলে এই বার্মাকে ব্রিটিশরা অ্যানেক্স করে। এবং সেটা হচ্ছে বার্মিজ টিকের জন্য, মানে বার্মিজ যে সেগুন, পার্বত্য চট্টগ্রাম আমাদের কিছু সেগুন আছে যেটা বার্মা থেকে আপনার সেগুনের চারা এনে এখানে লাগানো হয়েছে, চাষ করা হয়েছে। কিন্তু মানে বার্মিজ টিক হচ্ছে খুবই আপনার বিশাল বিশাল এক একটা গাছ হয়, খুবই শক্ত কাঠ, খুবই মূল্যবান কাঠ। তো আমাদের পার্বত্য চট্টগ্রামে সর্বত্র কিন্তু আপনি টিক দেখবেন। এটা কিন্তু ব্রিটিশরা আপনার এই সেগুনের চাষ ব্রিটিশরা এখানে শুরু করেছিল। আর এটা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামের যে সমস্ত মানুষ, তারা একসময় পার্বত্য চট্টগ্রাম ব্যাপী জুড়ে ছিলেন এবং ওটা পুরোটাই জঙ্গল ছিল। তো ব্রিটিশরা 24% তারা রিজার্ভ করে। এবং এখন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের বাকি যে জমি, বাকি যে ভূমি, অর্থাৎ 24% বা 25%, আর 1% হচ্ছে প্রোটেক্টেড ফরেস্ট, এটাকে বলে রক্ষিত বন। আর বাকি যে পার্বত্য চট্টগ্রামের ভূমি, সেটাকে বলা হয় আনক্লাসড স্টেট ফরেস্ট। এবং আনক্লাসড স্টেট ফরেস্ট ওটাও কিন্তু আপনার বলা চলে ফরেস্ট। তো এখন পার্বত্য চট্টগ্রামের মানুষের সাথে বনের একদম গভীর সম্পর্ক। একসময় পার্বত্য চট্টগ্রামে জুম চাষই ছিল মূল আপনার চাষ পদ্ধতি। আর আপনার ওখানে পাহাড়ের ফাঁকে ফাঁকে কিছু নিচু জমি আছে, কিন্তু সেটা একেবারেই সামান্য। অধিকাংশই পাহাড় এবং সেখানে বন জঙ্গল। এই বন জঙ্গলের ভেতর থেকেই পাহাড়ি মানুষ তাদের প্রয়োজনীয় সব কিছু সংগ্রহ করতেন। কাজেই পার্বত্য চট্টগ্রামের মানুষের সাথে, আদিবাসী মানুষের সাথে জঙ্গলের সম্পর্ক অত্যন্ত গভীর। আমাদের একটা বই আছে, চিটাগং হিল ট্র্যাক্ট, ম্যান নেচার্স নেক্সাস টর্ন, মানে
আমি প্রায় 20 বছর ধরে এই বইটার জন্য কাজ করে এই বইটা করেছি এবং এখানে অনেকের কন্ট্রিবিউশন আছে, আমাদের নিজেদের গবেষণা আছে, অনেক ছবি আছে এবং সেখানে আমরা আপনার দেখিয়েছি কীভাবে পার্বত্য চট্টগ্রামের বন ধ্বংস হয়েছে, ব্যাপক বন বিনাশ ঘটেছে এবং সেখানে মানুষ এবং আপনার প্রকৃতির যে বন্ধন সেটা কিভাবে ছিন্ন হয়েছে। এটা হলো পার্বত্য চট্টগ্রাম। তার মানে আপনি বলছেন যে ওখানকার যারা আদি বাসিন্দারা ছিল বা আদিবাসীরা ছিল বা এখনও যারা আছে, তারা যেভাবে বনকে দেখতো, অ্যান্ড এটার সাথে আপনি বললেন যে ব্রিটিশ কলোনি আসার পরে ওরা সেগুন গাছের একটা উডলট বা টিম্বার পাওয়ার জন্য বেশি এমন সব গাছ লাগানো শুরু করলো, যেটা হয়তো ওখানকার নিজস্ব গাছই ছিল না। তার মানে কি ইন্ডিজিনাসরা যেভাবে পার্বত্য 360 যেই ফরেস্টগুলোকে দেখাশোনা করতো আর ব্রিটিশরা যখন আসলো ফরেস্টকে যেভাবে দেখাশোনা করলো, দুইটার মধ্যে কি মেজর কোনো ডিফারেন্স? তা তো অবশ্যই। সেটা হচ্ছে যে যারা জঙ্গলের মানুষ, আদিবাসী মানুষ, তারা তো আপনার প্রকৃতি, জঙ্গল এগুলো রক্ষা করে তাদের প্রয়োজনীয় ততটুকু তারা সংগ্রহ করত। তারা তো আর এটা বাণিজ্যিক উদ্দেশ্যে জঙ্গলকে ব্যবহার করেনি। ব্রিটিশরা এটা প্রথমে অ্যানেক্স করে, জঙ্গল সব নিয়ে নেয়, তারপরে আপনার এখানে নানান স্থাপনা হয়। তার ব্রিটিশ আমল শেষ হয়ে গেল পাকিস্তান আমলে প্রথমত কাপ্তাই হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্ট, কাপ্তাই হাইড্রো প্রসেসটা যদি আমরা আরেকটু ডিটেলস আপনার কাছে শুনতে চাই, যে ব্রিটিশরা একটা ইন্ডিজিনাস ফরেস্ট যেটা জেনারেশন টু জেনারেশন 100 বা আরও মোর 200-400 বছর বা কোনো এরিয়াতে 1000 বছর ধরে বনটাকে টিকিয়ে রাখতেছিল, এখান থেকে ব্রিটিশদের এই যে বনকে একটা ট্যাক্সের আওতাধীন করা বা ওদের আওতাধীন করা বা আপনি যেটা বললেন যে ক্রাউন জুয়েলের আন্ডারে আনা, এই প্রসেসটা আসলে কী ছিল একটা ফরেস্টকে? মানে ব্রিটিশরা যখন আসে তখন তাদের মূল আপনার প্রথম হচ্ছে তারা ঔপনিবেশিক শাসন, তাদের প্রয়োজন মতো তারা জঙ্গল থেকে টিম্বার সংগ্রহ করেছি, তারপর তারা রিজার্ভ করেছি এবং সেখানে তারা আপনার এই সেগুনের চাষ ইন্ট্রোডিউস করেছে এবং এগুলো সবই হচ্ছে প্রকৃতির জন্য ক্ষতিকর। এবং এই যে ব্রিটিশ আমলে 24% নিয়ে নেওয়া হলো, রিজার্ভ করা হলো, এখানে কিন্তু মানুষের তখন আর কোনো অধিকার থাকলো না। কাজেই এইটা একটা প্রক্রিয়া, মানে রিজার্ভেশন সারা পৃথিবীব্যাপী, আমাদের দেশে, ভারতবর্ষে সর্বত্র ব্রিটিশরা যেখানে যেখানে তাদের আপনার কলোনি স্থাপন করেছে সেখানে তারা আপনার এই রিজার্ভ করেছে, ফরেস্ট রিজার্ভ করেছে। এখনও আপনি যদি কানাডার দিকে তাকান, কানাডার 90% ব্রিটিশ ক্রাউনের নামে সম্পত্তি, পুরো অস্ট্রেলিয়া ব্রিটিশ ক্রাউনের নামে, অর্থাৎ ব্রিটিশ রাজা বা রানী যেই থাকুক তার নামে। তারা শুধু বিক্রি করতে পারে না, কিন্তু তারা হচ্ছে এটার কাগজে কলমে মালিক। কাজে আমাদের দেশের যে আপনার বনভূমি সেটার মালিক হয়ে গেল ব্রিটিশ ক্রাউন। এটা 1865 সালের অ্যাক্ট 7-এর মাধ্যমে। এই যে একটা প্রক্রিয়া, এটা শুধু বাংলাদেশে না, পুরো ভারতবর্ষে এবং যেখানে যেখানে ব্রিটিশরা তাদের ঔপনিবেশিক শাসন কায়েম করেছে সব জায়গায় এটাই হচ্ছে আপনার কলোনাইজেশন বা ঔপনিবেশিক আগ্রাসনের একটা দিক। তারপরে ঔপনিবেশিক শাসন শেষ হয়েছে, কিন্তু মানে কলোনিয়াল লেগেসিটা থেকে গেছে। যেমন ওই রিজার্ভ ফরেস্ট ওইভাবে আছে, 24 থেকে সামান্য একটু বেড়েছে 24% থেকে। এরপরে আপনার যে জিনিসগুলো আমরা পরে আরও ক্ষতিকর দেখলাম, সেটা হচ্ছে একটা হচ্ছে কাপ্তাই হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্ট। সেটা যখন করা হলো তখন ওখানে আপনার 40% বেস্ট কাল্টিভেবল ল্যান্ড সেটা পানির নিচে তলিয়ে গেল এবং যেখানে যেখানে যে সমস্ত পাহাড় পানির নিচে তলিয়ে গেছে সেখানকার গাছপালা, আপনার জীবজগৎ সবই আপনার নষ্ট হয়ে গেছে। এবং এখন এই যে কাপ্তাই লেক, আপনার আর্টিফিশিয়াল লেক, এটা তৈরি হয়েছে, এটা বাংলাদেশের সবথেকে বড় আর্টিফিশিয়াল লেক এবং এটা একটা পরিবেশ বিনাশী একটা প্রকল্প ছিল। এরপরে আর একটা প্রকল্প হয়েছে 60-তে, সেটা হচ্ছে যে এই কর্ণফুলী পেপার মিল। কর্ণফুলী পেপার মিল করার ফলে পার্বত্য চট্টগ্রামের বাঁশ বিপুল পরিমাণে সংগ্রহ করা হয়েছে, বাঁশ থেকে কাগজ বানানো। তো সেটা তারা করলো এবং এখন এমন অবস্থা হয়েছে যে পার্বত্য চট্টগ্রামে বাঁশ একেবারে কমে গেছে এবং কর্ণফুলী পেপার মিল চালাবার জন্য বাঁশ আর নাই। তখন পার্বত্য চট্টগ্রামে দুটো আপনার পালপুর ডিভিশন করেছে সরকার বিভিন্ন সময়ে, বোধহয় 80s এবং 90s দুটো পালপুর ডিভিশন করেছে। সেখানে নরম কাঠের গাছ লাগানো হয়েছে, সেগুলোর থেকে কাঠ এনে
কাপ্তাই এই কর্ণফুলী পেপার মিল চালানো হয়, যদিও এই মুহূর্তে বন্ধ আছে, কিন্তু আপনার পরিকল্পনা চলছে যে এটাকে কীভাবে আবার চালু করা যায়। মানে যে কোনো পেপার মিল চালাতে গেলে আপনার কাঠ লাগবে, কিন্তু যে কোনো কাঠ দিয়ে তো হবে না, আম কাঠ দিয়ে তো আর পেপার মিলের কাজ হবে না। তার জন্য কদম কাঠ বা ইউক্যালিপটাস, আকাশিয়া, এই সমস্ত গাছ, ওখানকার স্থানীয় গাছই নয়, হ্যাঁ, যেই গাছটা হয়তো ওখানকার স্থানীয় গাছই ছিল না, ওই ইন্ডিজিনাস ফরেস্টার বা ওই কমিউনিটিটার বা ওই পাহাড়ের। তার মানে আপনি বলতেছেন যে এই যে কর্ণফুলী পেপার মিলের মতো যে ফ্যাক্টরিজগুলো, ওদের একটা ইন্টারেস্ট থাকে যে আমাদের এই নিজস্ব ফরেস্টগুলোর গাছের যে প্যাটার্নটা, এটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য, যাতে করে ওরা বেনিফিটেড হয়, এরকম কিছু? না, প্রথমে কর্ণফুলী পেপার মিল চলেছে বাঁশের উপর নির্ভর করে। বাঁশ যখন শেষ হয়ে আসলো, তখন পার্বত্য চট্টগ্রামে মনে করেন যে গর্জন কাঠ বা এগুলো দিয়ে তো আর পেপার হবে না। পেপার বানাতে গেলে এমন গাছ লাগবে যেগুলো নরম। আপনার পেপার হয় গাছের মধ্যে লিগনিন এবং সেলুলোজ থাকে, তখন ওই কেমিক্যাল প্রসেসিংয়ের মাধ্যমে ওই লিগনিনটাকে আলাদা করা হয়, ফেলে দেওয়া হয়। মনে করেন যে একটা গাছের মধ্যে 40% লিগনিন, সেটা দিয়ে কোনো কাগজ হবে না, ওখান থেকে সেলুলোজটাকে আলাদা করা হবে। তারপরে বিভিন্ন রকমের কেমিক্যাল, ব্লিচ, এগুলো দিয়ে তখন আপনার পেপার বানানো হবে, পাল্প বানানো হবে। পাল্প হচ্ছে মন্ড, সে মন্ড থেকে পরে কাগজ হবে। কাজেই আপনার ওই যেগুলো শক্ত কাঠ, সেটা দিয়ে, সেগুন কাঠ দিয়ে কোনো হবে না, ওটা আপনি প্রসেস করতে পারবেন না মন্ড বানানোর জন্য। তার জন্য কদম কাঠ বা এই যে আকাশিয়া কাঠ, ইউক্যালিপটাস, যে কারণে যেখানে ফাইবারটা খুব দ্রুত ইজিলি বের করে আনা যায়, সেলুলোজ কন্টেন্ট বেশি থাকতে হবে। এবং এগুলোর কারণে শুধু বাংলাদেশে না, আমাদের আরও অনেক জায়গায়, ভারতবর্ষ, তারপরে আপনার থাইল্যান্ড, চায়নাতে জেনেটিক্যালি মডিফাইড ইউক্যালিপটাস চাষ হয়। সব গাছ দেখতে একরকম, এবং সেই গাছ থেকে তারা মন্ড বানায়। মন্ড বানিয়ে যেটা বর্জ্য, সেটা চায়না নদী নালায় সব জায়গায় ফেলে দেয় তারা। আর মন্ডটা আবার সারা পৃথিবীব্যাপী আপনার একটা মার্কেট আছে, এটা একটা শিল্প। যে কাগজ, যেমন আমরা বাঙালি, আমাদের দেশে পার ক্যাপিটা পেপার কনজামশন কত? 3 কিলোগ্রাম, 4 কিলোগ্রাম। আর আমেরিকার মানে পার ক্যাপিটা পেপার কনজামশন 300 কিলোগ্রাম, জাপানে 250 কিলোগ্রাম। তো যেগুলো ইউরোপে বিভিন্ন দেশে 250-300 কিলোগ্রাম পেপার পার ক্যাপিটা বছরে কনজামশন, আপনার খুবই অনেক বেশি। এবং এই জিনিসটা যদি চলতেই থাকে, তাহলে কি হবে? আপনার ফরেস্ট তো উন্নতি থাকবে আমাদের ব্যাক ইন্ডে। না, একটা হচ্ছে যে প্লান্টেশন হবে, সেখান থেকে মন্ড বানানোর প্রক্রিয়ায় অনেক বর্জ্য উৎপন্ন হবে। সেই বর্জ্য আপনার গরিব দেশগুলোতে, আমাদের মতো দেশগুলোতে বর্জ্য তো নদীর মধ্যে ফেলে দেওয়া হয়। আর মন্ডটা নিয়ে তখন ব্যবসা হবে, কাজে লাভকার। এটা হচ্ছে যে এই যে কলোনিয়াল যে লেগেসি আপনার, সেটা কিন্তু থেকে গেছে। যেমন ব্রিটিশদের আমলে কিন্তু এই পেপার মিল ছিল না, ব্রিটিশদের আমলে কিন্তু এই ছিল না, কাপ্তাই লেক ছিল না। ব্রিটিশরা এত মারাত্মকভাবে আপনার সম্পদ আহরণ করে না। এখন যেটা হচ্ছে, এখন শুধু না, আপনার এই যে মিল কারখানা, কাপ্তাই হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্ট বা কর্ণফুলী পেপার মিল না, এখন পার্বত্য চট্টগ্রামে আর্টিফিশিয়ালি প্রায় 5-6 লাখ বাঙালি ঢুকে দেওয়া হয়েছে, যেখানে 47 সালে বাঙালি ছিল মাত্র 2.5%। তারও 100 বছর আগে বাঙালি ছিল হয়তো 2-3টা পরিবার। এখন সেখানে বাঙালি পাহাড়ি আদিবাসীদের থেকে একটু বেশি হয়ে গেছে। কাজেই এই যে এত মানুষ, এদের মানে ধারণ করার ক্ষমতা পার্বত্য চট্টগ্রামে নাই, যে কারণে সমস্ত পাহাড় দেখা যায় যে পরিষ্কার ন্যাড়া হয়ে গেছে। আর পাহাড়ের মানুষের যে জুম চাষ, যে ঐতিহ্যগত চাষ, সেটা কিন্তু এখন আর খুব একটা নাই, একেবারে কমে গেছে। রাইট। সো এই যে আপনি রিজার্ভ ফরেস্টের কথা বলতেছিলেন, আমি আপনার একটা বইয়ে পড়তেছিলাম যে আমাদের প্রথম রিজার্ভ ফরেস্ট আই থিঙ্ক সীতা পাহাড় ছিল, তারপরে কাসালং, সাঙ্গু, মাতামুহুরি, এবং শুধুমাত্র সিএসটিতে না, পরবর্তীতে আমরা এই সিলেট রেমাকালেঙ্গা বা চুনুতি, এরকম আমরা বিভিন্ন এরিয়াতে আমরা রিজার্ভ ফরেস্টগুলো দেখেছি। এই যে আমাদের
বাংলাদেশের যে নিজস্ব যে প্রাকৃতিক ফরেস্টগুলো, যেটা ম্যানমেড না, মানে যেটা লাইক উডলট করার জন্য বা ফ্রুট ফরেস্ট না, কিন্তু প্রাকৃতিকভাবে গড়ে উঠছিল, যেমন আমাদের শালবন বা বরেন্দ্রতে যে ফরেস্টগুলো প্রাকৃতিকভাবে ছিল, এই ফরেস্টগুলোর বর্তমানের অবস্থা কেমন বাংলাদেশে? না, প্রথম হলো আপনি একটা প্রশ্ন শুরুতে করেছেন যে আপনার বনের সাথে মানুষের সম্পর্ক। একটা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রাম, আর এদিকে হচ্ছে নর্থ সেন্টারে আমাদের শালবন। নর্থ সেন্টারে এবং দেশের উত্তরাঞ্চলে, উত্তর পশ্চিমাঞ্চলে ফরেস্ট খুব একটা ছিল না, কিন্তু সেখানে যেখানে শালবন আছে সেখানে সান্তাল, ওরাও, পাহাড়িয়া, বিভিন্ন রকমের জাতিগোষ্ঠী জঙ্গলের উপরে বেশ খানিকটা নির্ভরশীল। আর এখানে যে এই যে শালবনের একাংশে গারো, তারপরে কোচ, বর্মন, এরা খুবই নির্ভরশীল ছিল একসময়। না, মধুপুর, ভাওয়াল, এগুলো এই সমস্ত জায়গায় আপনার এই যে গারো, তারপরে দেশের উত্তর পূর্বাঞ্চলে খাসিরা তো পুরোপুরি জঙ্গল নির্ভর মানুষ। তাদের যে পান চাষ করে, তার জন্য আপনার জঙ্গল প্রয়োজন হয়, ভালো আপনার সেরকম প্রাকৃতিক গাছ প্রয়োজন হয়। তো প্রথম হচ্ছে যে এই সমস্ত জায়গায় আপনার যেটা ব্রিটিশ আমলেও ঘটে নাই, ব্রিটিশ আমলেও শালবন বা পার্বত্য চট্টগ্রামের বন এটা কিন্তু আপনার ছিল, কিন্তু এই আমরা সাম্প্রতিক সময় গত 40 বছর আগে শুরু হলো কমিউনিটি ফরেস্ট বা সামাজিক বনায়নের মধ্যেই উডলট, মানে জ্বালানি কাঠের বন। এটা আপনার প্রজেক্ট করে এশিয়া উন্নয়ন ব্যাংক, বিশ্ব ব্যাংক এদের কাছ থেকে টাকা পাওয়া গেল এবং এই প্রজেক্টগুলো হয়েছে। এবং প্রজেক্টগুলো হওয়ার ফলে যেখানে প্রাকৃতিক বন আছে, আমি ওয়ার্কিং প্ল্যানগুলো চেক করেছি, বিভিন্ন যেখানে জঙ্গল আছে, এই মধুপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, পার্বত্য চট্টগ্রাম, প্রত্যেকটা ডিভিশনের জন্য একসময় 27টা ডিভিশন ছিল, ফরেস্ট ডিভিশন, তার জন্য একটা ওয়ার্কিং প্ল্যান ছিল। এবং সেখানে বলা হয়েছে যে আমাদের দেশি যে গাছ, হ্যাঁ, এগুলো কিন্তু বিদেশি কনসালটেন্টরা আপনার বলেছে যে আমাদের দেশি যে গাছপালা, দেশি যে গাছ জঙ্গলের, সেগুলো হচ্ছে স্লো গ্রোয়িং, লেস প্রোডাক্টিভ, অবর্ধনশীল, লেস প্রোডাক্টিভ, কম উৎপাদনশীল। তো এগুলোকে যদি ইউক্যালিপটাস এবং আকাশিয়ার মতো দ্রুত বর্ধনশীল গাছ দিয়ে রিপ্লেস করা হয় তাহলে ভালো হবে। তো সেইটা করতে গিয়ে প্রজেক্ট প্রপোজালে, এশিয়া উন্নয়ন ব্যাংক বা বিশ্ব ব্যাংকের প্রজেক্ট প্রপোজালে সেটা বলা নাই যে গাছ কেটে গাছ লাগাও, কিন্তু বাস্তবে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই প্রজেক্ট যখন আসলো আপনার তখন এই প্রাকৃতিক বন, শালবন কেটে সেখানে এই প্রায় শালবন, তারপরে কক্সবাজার থেকে এই চিটাগাং থেকে কক্সবাজার থেকে টেকনাফ, এর দুই পাশে যত গর্জন জঙ্গল ছিল এর অধিকাংশ পরিষ্কার করে কেটে আপনার ওইখানে আকাশিয়া এবং ইউক্যালিপটাস লাগানো হয়। তখন ইউক্যালিপটাস প্রথম আবর্তে 1890 থেকে লাগানো হয়। এটা নিয়ে আমরা অনেক লিখেছি। আমি 40 বছর ধরে ফরেস্ট নিয়ে আপনার একদিকে রিপোর্ট করি, বই ছেপেছি অনেক, তারপর আবার ওই ডকুমেন্টারি ফিল্ম আছে আমাদের, বোধহয় 5টা ডকুমেন্টারি ফিল্ম আছে ফরেস্ট নিয়ে। তো এই সমস্ত ডকুমেন্টারি ফিল্মে এগুলো দেখিয়েছি। তারপরে আপনার যে কিভাবে আমাদের প্রাকৃতিক বন আপনার কেটে ফেলা হলো, নষ্ট করা হলো বিভিন্ন ইয়েতে, তারপর সেখানে এই ইউক্যালিপটাস আকাশিয়া গাছ লাগানো হয়েছে। এটা বিভিন্নভাবে আমরা দেখিয়েছি যে এই কাজটা করা হচ্ছে, এটা আপনার প্রকৃতির জন্য খুবই বড় ধরনের ক্ষতি। এবং না, আপনি এটা শুনে মনে হচ্ছিল যে আমি আপনার একটা বই পড়েছি, বইটার নাম হচ্ছে বন বিনাশ ও বনবাসীর জীবন সংগ্রাম। তো এই বইটাতেই আপনি যেটা বলতেছিলেন যে ওয়ার্কিং প্ল্যান, আমি প্রথম ওয়ার্কিং প্ল্যান সম্পর্কে ফার্স্ট জানতে পারি যে একটা ওয়ার্কিং প্ল্যান ছিল, রিভাইজড ওয়ার্কিং প্ল্যান ফর দ্য চিটাগং হিল ট্র্যাক্স, ওই ডিভিশনের জন্য 1965 to 1975 মধ্যে 4 বার চেঞ্জ করার পর। এবং আপনি যে কথাগুলো বলছিলেন যে বর্ধনশীল, ক্ষয়িষ্ণু এই টাইপের গাছগুলোকে কম লাভজনক, কেটে আমরা বাহিরের এমন সব গাছ লাগাতে পারি যেটা একটু বেশি লাভজনক। এবং এটার ফলে আমাদের মেরিন ড্রাইভের যে এন্টায়ার লোকাল ফরেস্ট বা ইন্ডিজিনাস যে গাছগুলো ছিল, লোকাল গাছগুলো ছিল,
অল আর গন, সেখানে সেগুন, একাশিয়া, ইউক্যালিপটাস, এই ধরনের বিদেশি জাতের কিছু বাঁশ গাছ, এগুলোর উদাহরণ দেখিয়েছেন। এবং এই সিমিলার উদাহরণটা আমি রিসেন্টলি একটা জায়গায় গিয়েছিলাম বাংলাদেশে, এটার নাম হচ্ছে পাহাড়পুর। ওখানে একটা শালবন ছিল। তো পাহাড়পুর ওখানে একটা ছোট্ট দিঘি আছে, ছোটো না বড় দিঘি আছে, আলতা দিঘি। এই দিঘিটা খনন করার জন্য চারপাশের যে শালবনটা ওটা ছিল ওটা কেটে ফেলা হয়েছে। কেটে ওখানে বিভিন্ন রকমের কৃষ্ণচূড়া, আকাশমণি, এই ধরনের গাছগুলো লাগিয়েছে। মজার ব্যাপার হচ্ছে যে 3টা সিজন চলে গেছে, 4টে সিজন চলে গেছে, এখন আর ওই আলতা দিঘি খোঁড়ার পর ওখানে পানি জমা নাই। কারণ আশেপাশে যেহেতু গাছটা নাই, আমার কাছে মনে হয়েছে একটা প্রাইমারি রিজন হচ্ছে যে পানির লেয়ারটা ধরে রাখার জন্য যে শিকড়টা হেল্প করে, ওইটা ওয়াটারশেড, রাইট, ওটা একদম নষ্ট হয়ে গেছে। ওয়াটারশেড নষ্ট হয়ে গেলে তখন পানির স্তর নিচে নেমে যাবে, এবং ফলে এত টাকা ইনভেস্ট করেছে, বাট নদী ওই দিঘিতে কোনো পানি নাই। আমার কাছে মনে হচ্ছে প্রাকৃতিক বনটা একটা এটা $1 মিলিয়ন ইনভেস্ট করেও একটা ছোট প্রাকৃতিক বনের ওই ইকোসিস্টেমটাকে হয়তো বের করে আনা সম্ভব না। হাজার রকমের সার, লতানো গাছ, ছোট ছোট গাছ, বিভিন্ন প্রাণী, পাখি, শুধু হয়তো আমি গাছটাকে ওই যে কমিউনিটি ফরেস্টের মতো বাড়াতে পারি, বাট বিভিন্ন এলিমেন্টগুলোকে তো আনাটা একদমই ইম্পসিবল। আপনি বলতেছিলেন যে আমাদের বিভিন্ন এরিয়ার যে ফরেস্টগুলো, এগুলোর বর্তমান কন্ডিশনটা কি? যে আমাদের রেমা কালিঙ্গা যদি বলি, বা আমাদের মধুপুরের শালবন, বা আমাদের বাংলাদেশের যে বিভিন্ন এরিয়ার খুব একদম প্রাকৃতিক বনগুলো, ওগুলোর বর্তমান কন্ডিশনটা কি এই 2025-এ? মানে আমাদের যে ফরেস্ট, একটা হচ্ছে প্রথম হচ্ছে রিজার্ভ ফরেস্ট, তারপর হচ্ছে প্রোটেক্টেড ফরেস্ট। আবার প্রোটেক্টেড ফরেস্টের মধ্যে বিভিন্ন রকমের আপনার এই ন্যাশনাল পার্ক আছে, যেমন মধুপুর ন্যাশনাল পার্ক। মধুপুর ন্যাশনাল পার্ক, মধুপুর হচ্ছে যেমন এই 45,500 একরের একটা জঙ্গল, শালবন, তাই না? তো এর মধ্যে আবার 20,000 একর হচ্ছে মধুপুর ন্যাশনাল পার্ক। এবং এই 45,000 একরের মধ্যে এখন খুব বেশি হলে 6-7 হাজার একর জমিতে শাল গাছ আছে, এবং সেটা হচ্ছে সেকেন্ড গ্রোথ, থার্ড গ্রোথ। মানে খুব বড় শাল গাছ নেই, ছোট ছোট শাল গাছ, শাল কপিস থেকে যেটা আসে, শাল কপিস থেকে যেটা হয়েছে। আর সেরকম আমাদের দেশে যত ন্যাশনাল পার্ক, সাতছড়ি ন্যাশনাল পার্ক, লাউয়াছড়া ন্যাশনাল পার্ক, এগুলোও কিন্তু খুবই এখানে দেশি প্রজাতি কিছু আছে, কিন্তু এত বেশি না আর কি। কিন্তু যেটা একসময় ছিল আমাদের দেশের উত্তর পূর্বাঞ্চলে, যেখানে চা বাগান দেখি আমরা, তো এই চা বাগান যেখানে যেখানে আছে সব জায়গায় কিন্তু ফরেস্টে ঢাকা ছিল, প্রাকৃতিক জঙ্গল ছিল। তো ব্রিটিশরা এই চা বাগান করতে গিয়ে আমরা পুরো অঞ্চল, এটা ছিল আসামের অংশ। এখন যেখানে আমরা চা বাগান দেখি না, এগুলো ছিল আসামের অংশ। তো ওইগুলো ব্রিটিশরা আপনার পরিষ্কার করে, ওই যারা এখন চা শ্রমিক বাংলাদেশে, তারা তো বাঙালি না, তারা মুসলমান না, তারা হিন্দু এবং অবাঙালি। তাদের ভারতের বিভিন্ন জায়গার থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছে লোভ দেখিয়ে। মানে কি, তখন ওইটাই ছিল যে আপনার ভারতবর্ষ থেকে এক সময় তো যেমন ওই আফ্রিকা থেকে স্লেভ নিয়ে যেত ইউরোপে, তাই না, আমেরিকাতে। আবার এদিকে আমাদের ভারতবর্ষ থেকে শ্রমিক যেমন এখানে চা চাষ করার জন্য নিয়ে আসছি। আবার শ্রমিকদেরকে আপনার ওই এশিয়ার অন্যান্য জায়গা, মালয়েশিয়া, তারপরে আরও কয়েকটা জায়গায়, নিউ পাপুয়া গিনি, অনেক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে শ্রমিক হিসেবে কাজ করানোর জন্য। তো এটাই হচ্ছে তখনকার একটা ট্রেন্ড, মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে, গরিব মানুষদেরকে তাদেরকে আপনার অনেকটা বিক্রি করে দেওয়ার মতো। তারা সেখানে এখন নাগরিক হয়ে গেছে, স্থায়ী হয়ে গেছে। কিন্তু চা বাগানে যারা আছে তাদের তো কোনো জমির মালিকানা নেই, এবং ওই অঞ্চলটা পুরোটাই ছিল একসময় আপনার জঙ্গলে ঢাকা, আসামের মতো। আসামে এবং এই যে এইখানে পুরো আসাম রাজ্য জুড়ে যে চা বাগান, এগুলো সব জঙ্গলের মধ্যে চা বাগান করা হয়েছে। এইটা হচ্ছে আপনার ব্রিটিশ কলোনির সময়টা হয়েছে। আপনারা তো চা বাগানের শ্রমিকদের নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন আপনার অর্গানাইজেশন থেকে। ওখানকার আমরা যেমন একটা যদি বলি যে রোমান্টিক একটা ন্যারেটিভ আছে, চা বাগানে গিয়ে আমরা ছবি টবি তুলি, সেলফি তুলি, সুন্দর সবুজ মনে করি, বা ক্যালেন্ডারের পাতায় আমরা চা বাগানের ছবি দেখতাম ছোটোবেলায়। বাট আসলে ওখানকার এনভায়রনমেন্ট বা বায়োডাইভার্সিটি বা জীবনের বৈচিত্র্য, পাশাপাশি ওখানকার যে মানুষরা আছে যাদের সাথে আপনারা অনেকদিন ধরে কাজ করতেছেন, তাদের জীবনের মান, এটা নিয়ে যদি একটু আমাদেরকে বলতেন অলসো। চা বাগানে যারা কাজ করে তারা হচ্ছে মনে করেন যে অনেকটা বাগানের মধ্যে বাধা শ্রমিক। তাদের নিজস্ব কোনো গ্রাম নেই, নিজস্ব কোনো ঠিকানা নেই। তাদের ঠিকানা হচ্ছে লেবার লাইন, মানে চা বাগানের ভেতরে ভেতরে লেবার লাইন করা হয়েছে। এবং সেই লেবার লাইনের যে জমি, সেটা কিন্তু কোম্পানির জমি। কোম্পানি লিজ নেয় সরকারের কাছ থেকে। কাজেই তারা হচ্ছে সম্পূর্ণ ভূমিহীন। চা বাগানে 5 লাখ মানুষ, এরা সম্পূর্ণ ভূমিহীন একটা
আপনার জনগোষ্ঠী, প্রান্তিক জনগোষ্ঠী, এদের নিয়ে আমাদের প্রায় আধা ডজনখানেক বই আছে, 3টা ফিল্ম আছে। তো এগুলো আমরা গভীরভাবে তাদের বিষয়টা বোঝার চেষ্টা করেছি এবং তারা হচ্ছে আপনার খুবই ওই এই হিন্দু বর্ণপ্রথার একদম চতুর্থ বর্ণ না, তাদেরকে চতুর্থ বর্ণেরও নিচে পঞ্চম বর্ণ হিসেবে ট্রিট করা হয়। তো এদের এখন এরা এমনভাবে বাঁধা চা বাগানের সাথে এবং এমন অসহায় যে তাদের মজুরি এখন বোধহয় 187 টাকা না কত দৈনিক মজুরি, যেটা কম। এদের আর মজুরি আরও অনেক বেশি হওয়ার কথা। এবং তাদের চিকিৎসা, তাদের শিক্ষা, তাদের আপনার বিনোদন সবই খুব নিম্নমানের। যদিও তাদের আপনার একটা কালচারাল লাইফ আছে, পার্বত্য চট্টগ্রাম এই চা বাগানগুলা কিন্তু খুব লাইভলি কালচারালি, কিন্তু চা বাগানে মানুষের যে আপনার অধিকারের প্রশ্ন যেখানে যেখানে আছে সেখানে তারা খুবই আপনার বঞ্চিত, সেখানে তারা খুবই আপনার প্রতারিত, চরম বৈষম্যের শিকার হচ্ছে চা বাগানের শ্রমিক। হ্যাঁ, তো এইটা আমরা দেখি। এবং তারা যারা চা বাগানে কাজ করে তাদের মধ্যে বিশেষ করে মেয়েরা বেশি পরিশ্রম করে, আবার যারা ছেলেরা যারা চা বাগানে কাজ করে আপনার কীটনাশক ছিটায় বা কেমিক্যাল হ্যান্ডেল করে, তারাও নানানভাবে আপনার স্বাস্থ্য ঝুঁকির মধ্যে থাকে। এই জায়গাতে তো একটু আসতে চাচ্ছিলাম যে এই যে কেমিক্যালের কথা বললেন, হারভেস্টিসাইড বা রাউন্ড আপ যে ধরনের বীজগুলো ইউজ করা হয়, কিন্তু আমরা চা বাগানকে আসলে যেভাবে দেখে অভ্যস্ত ছোটোবেলা থেকে, যে একটা সবুজ পেছনে ঢেউ খেলানো বা চায়ের গাছের সারি, সুন্দর একটা ফরেস্ট, কিন্তু আপনি যেটা বলতেছিলেন যে এখানে একসময় একটা বিশাল প্রাকৃতিক বন হয়তো ছিল, যেটাকে ছিল হয়তো না, একটা প্রাকৃতিক বন ছিল। তো এই যে চা বাগান শুনলে আমরা একটা প্রাকৃতিক ভালো কিছু মনে হয়, বাট আসলে এটার সাথে প্রাকৃতিকের সম্পর্কটা কেমন, বায়োডাইভার্সিটিক্যাল আসপেক্ট থেকে যদি একটু বলতেন। না, চা চাষ, তাই না, চায়ের গাছ লাগিয়ে চা উৎপাদন করে, এটা মনোকালচার। হ্যাঁ, মনোকালচার মানেই হচ্ছে খুবই আপনার অনেক সময় ক্ষতিকর। এবং চা বাগানের যেখানে চা গাছ দিয়ে মনোকালচার করা হয়েছে সেখানে এক সময় খুবই ডাইভার্স ফরেস্ট ছিল, সেখানকার প্রকৃতি আপনার খুব সমৃদ্ধ ছিল, সেটা তো নষ্ট হয়ে গেছে। আবার এখন চা বাগানের ভেতরে ভেতরে মানুষের কত দুঃখ, কত কষ্ট, সেটা তো আপনার আমরা দেখেছি খুব কাছের থেকে, যে কত কষ্টে চা বাগানে মানুষের আপনার জীবনযাপন করতে হয়। নারীরা যেখানে কাজ করে সারাদিন, তারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, তো এইগুলো তো ওখানে আছে। রাইট, আপনার একটা আমি বই পড়েছি, আওয়ার স্টুডেন্ট ফরেস্ট, ওখানে আপনি দেখিয়েছেন যে বিভিন্ন কোম্পানির স্বার্থের জন্য ফরেস্টগুলো কীভাবে হারিয়ে যাচ্ছে অনেক সময়, কিংবা রিজার্ভ ফরেস্টটা বলা হচ্ছে রিজার্ভ ফরেস্ট, কিন্তু ওখানে ফরেস্টের যারা বাসিন্দা ওরা হয়তো সুযোগটা পাচ্ছে না, কিন্তু আমার যদি টাকা থাকে বা আমার একটা বড় পাওয়ার থাকে, আমি আবার ঠিক ইউজ করতেছি। এরকম কিছু উদাহরণ দেখতেছিলাম। আবার যেমন একটা আপনার উদাহরণ আমার যতদূর মনে পড়ছে, যে কিছু ফরেস্টে চা বাগানও ঢুকে যাচ্ছে অনেক সময়, বা ব্যক্তি স্বার্থের ব্যাপারগুলো ঢুকে যাচ্ছে এবং ফরেস্টগুলো ধীরে ধীরে লস্ট হয়ে যাচ্ছে। এই যে আওয়ার স্টুডেন্ট ফরেস্ট, এই বইটার টাইটেলটাই খুব ইন্টারেস্টিং আমার কাছে লেগেছিল, বাট এই বইটা নিয়ে যদি আপনি একটু বলতেন এবং আমাদের বাংলাদেশের কেস স্টাডিগুলো যদি কিছু বলতেন আমাদের। না, বনাঞ্চলে আমার যাতায়াত হচ্ছে এই ধরেন যে 85 থেকে 80 সাল থেকে যাই, যখন আমি ছাত্র ছিলাম। 86-এও আমি ছাত্র, 85-এ তখন থেকে মধুপুর, শালবন, পার্বত্য চট্টগ্রাম বিভিন্ন জায়গায় আমার যাতায়াত শুরু হয়। আমি নিজে ছবি তুলি, তারপরে আপনার দেখি আপনার জঙ্গলগুলো কী অবস্থা আছে। তখনও কিন্তু ভালো জঙ্গল ছিল, এই যে মধুপুরে ভালো 85-এর দিকে বেশ ভালো জঙ্গল ছিল। কিন্তু 85-এ আপনার ওই 86-এ প্রথম মধুপুরে রাবার চাষ করা হয়। রাবার চাষ, রাবার মানে হচ্ছে রাবার মনোকালচার। হ্যাঁ, তো ওইটা করতে গিয়ে 8000 একর জমির আপনার প্রাকৃতিক বন কেটে ফেলা হয়, গাছপালা সম্পূর্ণভাবে কেটে ফেলা হয়, কেটে একদম বিরান করে সেইখানে রাবারের চাষ করা হয়। এবং ওইখানে প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদের সময় উনি গিয়ে ওইখানে উদ্বোধন করেছিলেন। তো দেখেন যে রাবার চাষ, এই সাম্প্রতিক সময় আমি ডেইলি স্টারে ছাপা হয়েছে কিছু লেখা, সেখানে বলেছি যে মানে রাবার এ ডেথ সেন্টেন্স টু ন্যাচারাল ফরেস্ট। তো এই যে এক সময় যেখানে জঙ্গল ছিল, আমি নিজেই এখানে দেখেছি, সেইখানে বিশেষ করে রাবার চাষ, তারপরে আপনার
রাবার চাষ, এরপরে হচ্ছে সামাজিক বনায়ন, তামাক, এরপরে বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রিয়াল প্লান্টেশন, কমার্শিয়াল প্লান্টেশন। আর একটা হচ্ছে যে আমাদের উপকূল অঞ্চলে এশিয়া উন্নয়ন ব্যাংক, বিশ্ব ব্যাংক এরা আপনার চিংড়ি চাষকে খুব উৎসাহিত করেছে, ফ্যাক্টরি বা শ্রিম ফার্মিং, রাইট। হ্যাঁ, তো সেখানে প্রন অ্যাকুয়াকালচার। তো সেটা করতে গিয়ে যেমন এই চকরিয়া সুন্দরবন 21,000 করে একটা জঙ্গল, সেটা একটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। এবং একেবারে টেকনাফ থেকে শুরু করে এদিকে আপনার নোয়াখালী, কুমিল্লা টুমিল্লা হয়ে আমাদের এই পর্যন্ত একটা রাফ হিসাব আছে যে 2 লাখ হেক্টর একরের ম্যানগ্রোভ কাটা হয়েছে। এগুলো হচ্ছে আপনার এর জন্য প্রধান আপনার মূল যে সমস্ত ফ্যাক্টর, হ্যাঁ, এমনি তো আপনার এশিয়া উন্নয়ন ব্যাংক, বিশ্ব ব্যাংক, আমাদের সরকার যাদের কাছ থেকে টাকা নিয়ে প্রজেক্ট করে, তারা সব সময় বলে যে বন বিনাশের কারণ হচ্ছে মানুষ, এবং বন থেকে এই যে জ্বালানি কাঠ সংগ্রহ, তারপরে বন সম্পদ, বনভূমি দখল করা ইত্যাদি এই সমস্ত কারণ বলে। কিন্তু ওগুলো আসলে আসল কারণ না। সাধারণ মানুষ কোনো সময় জঙ্গল ধ্বংস করে নাই। বন ধ্বংস হয়েছে ম্যানগ্রোভ। এই 2 লাখ হেক্টর একর জমির ম্যানগ্রোভ যদি নষ্ট হয়ে থাকে, এইটা কি কোনো সাধারণ মানুষে করেছে? সাধারণ পাবলিক করে নাই। এটা পিছনে মূল ফ্যাক্টর হচ্ছে যে ইউরোপ, আমেরিকা যারা আমাদের দেশ থেকে চিংড়ি আমদানি করে, বাগদা চিংড়ি খাবার, বাগদা চিংড়ি খেতে খুব ভালো লাগে। তো ওই চিংড়ি খাবার জন্য তারা টাকা দিয়েছে, আপনার প্রজেক্ট করেছে। আবার এটা মেইনলি এডিবি ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট, ডিএফআইডির প্রজেক্ট, ব্রিটিশদের টাকা। এবং এই প্রজেক্ট করতে গিয়ে আমাদের আপনার চকরিয়া সুন্দরবন সহ অনেক জায়গার ম্যানগ্রোভ সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। এখন এই একইভাবে আপনার সামাজিক বনায়নের কারণে, রাবার চাষের কারণে, সেগুন চাষের কারণে পার্বত্য চট্টগ্রাম, অন্যান্য সব জায়গার জঙ্গল ধ্বংস হয়েছে। আমি স্টোলেন ফরেস্টে প্রায় 20 বছর ধরে আপনার এই সমস্ত জায়গায় গিয়েছি, পার্সোনালি গিয়েছি, দেখেছি। দেখার পরে ছবি তুলেছি, ফিল্ম বানিয়েছি, এবং আপনার বিভিন্ন রকমের লেখা ছাপা হয়েছে বিভিন্ন জায়গায়। তারপরে আস্তে আস্তে এই বইটা আমি আপনার ডিজাইন করেছি। এখানে অনেক ছবি আছে এবং ছবি দিয়ে দেখানো হয়েছে। তো এই যে কীভাবে জঙ্গল কিভাবে নষ্ট হলো, স্টোলেন ফরেস্ট, এইটা নিয়ে হচ্ছে 20 বছরের কাজ আমার, সেটা দিয়ে ওই বইটা বানানো হয়েছে। এবং ওখানে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, ডিএফআইডি, চিংড়ি চাষ, তারপর সামাজিক বনায়ন, এগুলো সম্পর্কে বিস্তারিত আছে। বিস্তারিত না, মানে মোটামুটি টাচ করা হয়েছে আছে। কারণ হচ্ছে আমাদের দেশে আপনার সরকারের টাকার, বিদেশি ঋণের একটা বড় উৎস হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং বিশ্ব ব্যাংক। এখান থেকে আমরা টাকা পাই। কিন্তু এখানে যে জিনিসটা এখানে কোনো আলোচনায় আসে না, বিশ্ববিদ্যালয়ে বা অন্য কোথাও, আমিও ইউনিভার্সিটি আইইউবিতে এনভায়রনমেন্টাল কমিউনিকেশন, ডেভেলপমেন্ট কমিউনিকেশন এগুলো পড়াই। তো যেটা আমাদের এখানে আলোচনায় কখনোই আসে না, যে এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, এদের কাছ থেকে যে আমরা টাকা পেয়েছি, ঋণ পেয়েছি, ধরুন যে প্রায় $40 বিলিয়ন এ পর্যন্ত, সেই টাকাটা কি টাকা? একটা হচ্ছে যে এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা যে টাকা পেয়েছি, অলমোস্ট 100% হচ্ছে আপনার সফট লোন। সফট লোন মানে হচ্ছে যে মনে করেন এডিবির একটা পকেট আছে, এডিএফ, এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংকের একটা পকেট আছে, আইডা, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। এখান থেকে যদি টাকা নেন, তখন আপনাকে একটা গ্রেস পিরিয়ড দেবে, 5 বছর, 10 বছর। গ্রেস পিরিয়ডের পরে টাকা নিলেন কি, ওইটা আমাদের ন্যাশনাল লোন গ্রিডে যোগ হয়ে গেল। তারপরে সহজ শর্তে, মানে হচ্ছে যে আপনি গ্রেস পিরিয়ডের পরে 40 বছর ধরে টাকা শোধ করবেন 1% বা তারও কম সুদে। কিন্তু এই 2 জায়গার থেকে যদি টাকা নেন, তাহলে ওই যে ওই প্রজেক্ট চালাবে এডিবি, ওয়ার্ল্ড ব্যাংকের নিয়োগ করা আপনার কোম্পানি। তারা যখন চালাবে, তখন তারা তাদের ইচ্ছা মতো আপনার কনসালটেন্ট হায়ার করবে, এবং তাদেরকে তারা জাতিসংঘের কনসালটেন্টও হায়ার করে, জাতিসংঘের এফএও তারা আপনার কাজ করে দেয়, বিশ্ব ব্যাংকের। কিন্তু টাকা আমাদের। আর আমাদের দেশের আপনার ফরেস্ট ডিপার্টমেন্টের যারা এই সমস্ত প্রজেক্টে পিডি হয়, প্রজেক্ট ডিরেক্টর, তারা পায় মনে করেন যে 1 লাখ টাকা, আর একজন কনসালটেন্ট পাবে 10 লাখ টাকা মাসে, 10 টাইমস। হ্যাঁ, 10 টাইমস বা আরও বেশি।
যত গাড়ি কেনা হবে, তারা গুলশান বনানীতে থাকবে, এই যা কিছু হবে সবই হচ্ছে আমাদের টাকা, এবং এটা তারা মনে করেন তাদের কর্মসংস্থান উইথ হলো। ইন্টারেস্ট। হ্যাঁ, তাদের কর্মসংস্থান হলো। তো এইভাবে হচ্ছে আমাদের এই জিনিসটা আমাদের কোনো আলোচনায় নাই। এক্স্যাক্টলি, দ্যাটস এ ভেরি ভ্যালিড পয়েন্ট, এবং আমি খুব অ্যাস্ট্রোনাইজ হচ্ছি যে এই জিনিসগুলো আমরা আলাপ আলোচনা, এটা আমার বইতে আছে, স্টোলেন ফরেস্টে আছে, তারপরে আরও যে সমস্ত বই আছে ফরেস্ট নিয়ে। রাইট। এবং স্যার আপনার একটা এই বইটাতে আমি পড়েছিলাম যে আপনারা 1993-তে সম্ভবত ছিল যে আপনারা লোকালি যে অর্গানাইজেশনগুলো আছে উইদাউট এনি ডোনার ফান্ডের, উইদাউট এনি বড় বড় এনজিও বা এনজিও ছাড়াও লোকাল অর্গানাইজেশনরা মিলে একটা কনফারেন্সের মতো আপনারা অ্যারেঞ্জ করেছিলেন, আই থিঙ্ক 95 বা 90, আমি এক্স্যাক্টলি সালটা ভুলে গেছি। আমরা 94 থেকে কাজ শুরু করি। এখানে যেটা স্যার আপনি যে ন্যারেটিভটা দেখিয়েছেন যে ওইটার পাওয়ারটা ছিল ডিফারেন্ট, যে লোকাল পিপলদের অ্যাকচুয়াল ভয়েসটা এসেছিল, কিন্তু আপনি এটার সাথে কম্পারেটিভ অ্যানালিসিস করেছিলেন যে কোনো একটা এনজিও বা এই যে ওয়ার্ল্ড ব্যাংকের মতো অর্গানাইজেশনগুলো যখন একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করে তখন ওদের কিছু নিজস্ব এজেন্ডা থাকে, যেখানে আমাদের যে ইন্ডিজিনাস পিপলদের যে অ্যাকচুয়াল ভয়েসটা বা এজেন্ডাটা এটা কখন বেশিরভাগ সময় ব্যাকফুটে চলে যায়। তো এটা নিয়ে যদি একটু আপনাদেরকে বলতেন যে হাউ ইটস লুক লাইক, আমাদের ভয়েসগুলো, কনফারেন্সগুলো বা প্রোগ্রামগুলো আসলে কেমন হওয়ার কথা ছিল, কেমন হচ্ছে? না, আমরা যখন আপনার আমরা 94 থেকে কাজ শুরু করি, 94-এ, তারপরে আপনার প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে এদেরকে জড়ো করতে শুরু করলাম। একটা হচ্ছে যে আদিবাসী, তারপরে আদিবাসী ছাড়াও বনাঞ্চলে যারা বাস করে তাদের নিয়ে আমরা বেশ কিছু অনেক রকমের ট্রেনিং করেছি, তারপরে বেশ কিছু ন্যাশনাল কনভেনশন করেছি, ন্যাশনাল অ্যাসেম্বলি করেছি আমরা ফরেস্ট নিয়ে। এবং সেই মানুষের ইনফ্লুয়েন্স খুব কম ছিল, আপনারা নিজেরাই একটা না এটা না, আমরা কিছু সবসময় কিছু আপনার অনুদান কাজ করি, কিন্তু আমাদের নিজস্ব শ্রম, আমাদের নিজস্ব অনুসন্ধান, যেমন আমি সবসময় পত্রপত্রিকায় লিখেছি, আমি তো সাংবাদিক হিসেবে ট্রেন্ড, আমি ছাত্র থাকা সময় থেকে আমি লিখি পার্বত্য চট্টগ্রাম নিয়ে, তারপরে মধুপুর নিয়ে, সেই 85 থেকে, তখন আমি ছাত্র ঢাকা ইউনিভার্সিটির, তখন থেকে লিখি, এবং আমরা কিছু অনুদান পেয়েছি। কিন্তু আমাদের যে আলোচনা, আমরা যে এই যে এশিয়া উন্নয়ন ব্যাংক, বিশ্ব ব্যাংক যেভাবে আপনার প্রজেক্ট করে আপনার আমাদের এই জঙ্গল যে কারণে ধ্বংস হলো, যে সমস্ত প্রজেক্টের কারণে, যেগুলো ফান্ড করেছে ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এবং কিছু আপনার আরও কিছু বাইল্যাটারাল এজেন্সিস, USAID, তো আমরা যখন এইগুলো করি তখন আবার ওই সমস্ত প্রজেক্টের ভিতর থেকে ছোট্ট একটা স্লাইস তারা বড় বড় এনজিওকে দিয়েছে। যেমন মনে করেন যে প্রজেক্টের ফলে যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটা আপনার উপশম করার জন্য আবার একটা ফান্ড তারা ক্রিয়েট করেছে প্রজেক্টের ভিতর থেকে। তা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে যে আমি দেখি যে তখন যে সমস্ত বড় বড় এনজিও ছিল, আমি নাম বলবো না, এটা অনেকেই জানে, তারা আসলে ADB, ওয়ার্ল্ড ব্যাংক দাতাদের কাছ থেকে পয়সা নেওয়ার জন্য প্রতিযোগিতা করে। মানে জিনিসটা কি হচ্ছে সেটা তারা, কিন্তু আপনার সেদিকে তাদের নজর নেই। তাদের নজর হচ্ছে আমার এখানে $50 মিলিয়ন একটা প্রজেক্ট হয়েছে, তার ভিতর থেকে মনে করেন যে $48 মিলিয়ন সরকার খরচ করবে, ফরেস্ট ডিপার্টমেন্ট খরচ করবে, আর $2 মিলিয়ন দিবে এনজিওদেরকে। তোরা ওই টাকার জন্য প্রতিযোগিতা করেছি, যে কারণে আমরা যে সমস্ত কথাবার্তা বলেছি সেটাতে তাদের অংশগ্রহণ কম ছিল, ডোনারের অংশগ্রহণ কম, এবং এমনকি আমাদের দেশীয় যে সোকল সিভিল সোসাইটি তাদেরও অংশগ্রহণ কম। আপনার অনেকে ছিল যে তারা আগ্রহ নিয়েছে, কিন্তু আমাদের যে আপনার অ্যানালিসিস এই জিনিসটা, যেমন আমি ওই রিপোর্ট করতে করতে এই সমস্ত বিষয় লিখে আমেরিকার এক প্রফেসর একটা বই লিখলো, দি লাস্ট ট্রি, তখন সেই বইতে আমার কাজ নিয়ে তারা 2 পৃষ্ঠা লিখলো। এবং প্রথমবার মতো আমি 91-এ আমেরিকাতে গেলাম এশিয়া সোসাইটির একটা দাওয়াতে, ওখান থেকে আবার হার্ভার্ডে গেলাম। তখন ওখানে গিয়ে আমি মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাংকস বা কর্পোরেট এদের সম্পর্কে আপনার খুবই ভালো ভালো লিটারেচার পেলাম, সেগুলো পড়ে আমি অবাক যে এগুলো এইভাবে হচ্ছে। আমি কিন্তু তখন জানতাম না যে এই এশিয়া উন্নয়ন ব্যাংকের ভিতরে ADF আছে, ওয়ার্ল্ড ব্যাংকের ভিতরে আইডা আছে। মানে অনেকে মনে করে ওয়ার্ল্ড ব্যাংক মানে ওয়ার্ল্ড ব্যাংকের টাকা, ওয়ার্ল্ড ব্যাংকের 2 রকম ফান্ড, ADB 2 রকম ফান্ড, অর্ডিনারি ক্যাপিটাল রিসোর্স, আর একটা হচ্ছে এই যে কনসেশনাল লোন। এটা ইন দি লং রান
ইট ইজ ভেরি ড্যামেজিং। রাইট, ইন্টারেস্টিং। এই লেন্সগুলো নিয়ে আমাদের বেশিরভাগ কনফারেন্সগুলোতে বা প্রোগ্রামগুলোতে খুব কমই আলোচনা হয়, এই ন্যারেটিভগুলো বা এই কাউন্টার ন্যারেটিভগুলো দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপনার এই মানে এই ন্যারেটিভগুলো যাতে তৈরি না হয় তার জন্য এখন আবার নতুন একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে আলোচনা, কপ। যেমন আমি কপে কোনো দিন যাইনি, কিন্তু কপ নিয়ে যে কপে যে আলোচনা হয় সেটা হচ্ছে বেসিক্যালি আসল যে ইস্যু সেগুলোকে আপনার হাইড করার জন্য। ইট ইজ ভেরি ডেলিভারেট, এটা আমি আপনাকে বলতে পারি উইথ কনফিডেন্স। তো এই জিনিসগুলো আপনার আলোচনা হওয়া দরকার। আমরা কি দু একটা উদাহরণ শুনতে পারি যে কপ হাউ অপ্রেস সাপ্রেস দ্য আদার ইস্যুস? না, যেমন মনে করেন যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, আমাদের আপনার সি লেভেল রেইজ হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে কোনো জায়গা পানিতে ডুবে গেছে এর কোনো উদাহরণ নাই। কিন্তু বাস্তবে এমন অনেক কিছু পাচ্ছি, যেমন আমাদের ফার্মারদের হেলথ নষ্ট হয়ে যাচ্ছে, এটা নাকি কথাই বলছি না, ফার্মারদের হেলথ নষ্ট হচ্ছে সেটা দিয়ে তার জন্য যে ক্লাইমেট চেঞ্জ না বলেও আরও সুনির্দিষ্ট কারণ আছে। বাংলাদেশে জমির পরিমাণ প্রত্যেক বছর একটু বাড়তেছে। আপনার ল্যান্ড অ্যাক্রিশন হচ্ছে উপকূল অঞ্চলে, বিভিন্ন দ্বীপ একসাথে হয়ে যাচ্ছে, দ্বীপ বড় হচ্ছে, আপনার ল্যান্ড ইরোশন কোথাও হচ্ছে, নদী ভাঙ্গন হচ্ছে। কিন্তু আপনার ক্লাইমেট চেঞ্জ বলে আপনার মূল যে বিষয়গুলো, এই যে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, জাতিসংঘ, এদের যে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, সেগুলোকে আলোচনার থেকে অদৃশ্য করে দেওয়া হচ্ছে। এটি আমার টাকা দিয়ে ওরা বেনিফিটেড হচ্ছে। হ্যাঁ, এইগুলো আমাদের আলোচনায় নাই, এগুলো আমাদের আপনার একাডেমিক আলোচনায় নাই, এটা আমাদের মূল গবেষণায় নাই। এবং বেশিরভাগ প্রোগ্রামগুলোতে আমরা প্রচণ্ড একটা ইউরোপিয়ান টোনে কথা বলি বা ইউরোপিয়ান জ্ঞানগুলোকেই রিপ্লিকেট করি আমাদের কনফারেন্স। ওগুলো আমি খুব একটা মানে আলোচনায় ওগুলো নিয়ে আমি চিন্তা করি না, কারণ আমি কোনো এই যেহেতু আলোচনায় আমি পার্সোনালি পার্টিসিপেট করি না। ইন্টারেস্টিং। সো লাস্ট আমরা একটা টপিক নিয়ে কথা বলছি আপনার সাথে, যে আমাদের বাংলাদেশে এখনও এক্সিস্টিং যে ফরেস্টগুলো আছে বা এখনও যে বনভূমিটা আছে, কিছুটা হলো যতখানি আছে, সামান্য খুব সামান্য, এবং সেটার মধ্যেও আবার ওই যে ম্যানমেড প্ল্যান্টেশনই বেশি, ওটাকে আমরা হয়তো জাতীয় বনের সাকসেস হিসেবে দেখাই, কিন্তু ওটার মধ্যে হয়তো প্রাকৃতিক বন খুব কমে আছে। ফরেস্টে আসলে যতখানি আছে, একটা হচ্ছে যে এটাকেও কীভাবে রক্ষা করার ওয়েটা আসলে কী, বা ইন্ডিজিনাস নলেজগুলোকে আমরা কীভাবে এখানে ইউজ করতে পারি, বা ইন্ডিজিনাস কমিউনিটিরা হাজার বছর ধরে যে প্র্যাকটিসটা করে আসতেছে ওইটাকে আমরা ওই জাতিসংঘের কনসালটেন্টের জায়গাতে এই মানুষের জ্ঞানটাকে ওই জায়গা থেকে আমরা রিপ্লেস করতে পারি কি না। আর সেকেন্ড হচ্ছে যে আমাদের ফরেস্টটাকে যদি বাড়াতে চাই, প্রাকৃতিক ফরেস্টটাকে বাড়াতে চাই, এটার কোনো ওয়ে বা এটা নিয়ে আপনারা শোনেন, আমাদের নিজস্ব স্ট্র্যাটেজি থাকতে হবে, আমাদের পরিষ্কার একটা ম্যাপ থাকতে হবে, ঠিক আছে, যে আমাদের জঙ্গল কতটুকু আছে, জঙ্গল নষ্ট হওয়ার প্রকৃত কারণ কি। কিন্তু আমরা এটা করতে পারছি না, কারণ আমরা আপনার পুরোপুরি ডোনারের উপর নির্ভরশীল। ওয়ার্ল্ড ব্যাংক, FAO, এডিবি এখন আর ফরেস্ট্রি সেক্টরে নাই, তারা এখান থেকে আপনার সব ধরনের ইনভেস্টমেন্ট বন্ধ করে দিয়েছে 2005 সাল থেকে। কিন্তু আমাদের যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে আমাদের নিজস্ব আপনার যে এক্সপার্টিস আছে, নলেজ আছে, সেটাকে কাজে লাগিয়ে আমাদের নিজস্ব একটা আপনার কৌশলপত্র এটা বানাতে হবে। আনফর্চুনেটলি সেইটা হচ্ছে না। এখানে আমরা করতে যাই, সব কিছুর মধ্যে ডোনার। এমনভাবে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট, এটা কলোনিয়াল লেগেসি, ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদের সরকারকে এমনভাবে আপনার ডিপেন্ডেন্ট করা হয়েছে অতীতের যে কোনো সময় থেকে। এখন আমাদের অবস্থা আরও খারাপ। এই যে যেমন ইন্টারিম গভর্নমেন্ট যারা আছে বর্তমানে, তারা তো কিছু একটা করতে পারতো, তারা সেটা কিছু করে নাই। তারা নাম কাওয়াজে চমক সৃষ্টি করার জন্য কিছু করেছে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। আমাদের নিজস্ব আপনার বুদ্ধি, নিজস্ব আপনার অভিজ্ঞতা, বনাঞ্চলে যারা বাস করে তাদের সব ধরনের নলেজ, শিক্ষা, ইতিহাস কাজে লাগিয়ে আমাদের পরিষ্কার একটা ম্যাপ বানাতে হবে, এবং তারপরে আমরা একটা রোড ম্যাপ করতে পারবো। প্রথম হচ্ছে ম্যাপ, আমাদের ফরেস্টের ম্যাপ, দেন আমাদের উই নিড আপনার ক্লিয়ার রোড ম্যাপ। ম্যাপ বলতে আপনি যেটা বোঝাচ্ছেন যে আমাদের ফরেস্টের চিত্রটা কি, আদি বাসিন্দা যারা হয়তো লুসাই কমিউনিটি বা আমাদের সেই গারো কমিউনিটি বা খাসি কমিউনিটি বা মোরো কমিউনিটি, ওদের জ্ঞানটা যেটা অনেক বছর ধরে ফরেস্টে অ্যাপ্লাই করতেছে, এইটাকে দিয়ে ম্যাপ বানানো, এরকম কিছু না। ম্যাপ মানে হচ্ছে যে আমার ফরেস্ট কতটুকু আছে, তাই না, কোথায় কোথায় আছে, কোথায় কোথায় আপনার ব্যাপক ধ্বংস হয়েছে, কিভাবে হয়েছে,
আপনার প্রকৃত কারণ কি, তাই না? এগুলো এমনি পাহাড়িরা যেখানে যে মানে আদিবাসীরা বনাঞ্চলে বনের যেখানে যেখানে আছে সেগুলো তো দেখবই, কিন্তু প্রকৃত ম্যাপ হচ্ছে যে একটা হচ্ছে যে আমরা এখন দেখতে কীরকম আমাদের ফরেস্ট, হ্যাঁ, এবং আমরা ডু উই রেকগনাইজ দি আন্ডারলাইং ফ্যাক্টরস, সেটা আমাদের প্রকৃত কারণ। এবং এই প্রকৃত কারণ দেখার সুযোগটা আমাদের হচ্ছে না ডোনারের কারণে, কারণ আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদের সব কিছু হচ্ছে প্রকল্প নির্ভর। আমাদের আপনার নিজস্ব টাকায় তাদের বেতন করি হয়, কিন্তু এই যে আপনার এই বিভিন্ন সময় প্রকল্প হচ্ছে, এগুলো বিভিন্ন সময় বননীতি হচ্ছে, বিভিন্ন সময় আইনের সংস্কার হচ্ছে, এগুলো সবই হচ্ছে কলোনিয়াল লেগেসি। আমার দিস মাস্ট চেঞ্জ। রাইট, সো থ্যাংক ইউ সো মাচ। আমরা ফ্যান্টাস্টিক কিছু ডিসকাশন পয়েন্ট এসছে। লাস্টে আপনার সাথে সাজেশন শুনতে চাই। সাজেশনটা হচ্ছে যে বর্তমানে অনেক ইউথরাই এনভায়রনমেন্ট নিয়ে কাজ করতে চায়, এনভায়রনমেন্টে কাজ করতেছে, ফরেস্ট নিয়েও কাজ করতে চায় কেউ কেউ। এই যে আপনি যে লেন্সগুলোর কথা বললেন বা কাউন্টার ন্যারেটিভগুলোর কথা বললেন বা ডোনার ডিপেন্ডেন্সির কথাগুলো বললেন, যে ইউথটা একদমই নতুন ফরেস্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজ করতে চায় বা ফরেস্ট কনজারভেশন নিয়ে কাজ করতে চায়, কোন ব্যাপারগুলো একটু মাথায় রেখে কাজে আসা উচিত বা কাজ করতে গিয়ে কোন ব্যাপারগুলো মাথায় নেওয়া উচিত? না, মানে একটা হচ্ছে যে আমাদের এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার এলোমেলো, কোনো পরিষ্কার আপনার নাই, গাইডলাইন নাই। এর একটা বড় কারণ হচ্ছে যে আপনি কিছু প্রশিক্ষণ দিবেন, কিছু আলোচনা করবেন, তাতে হবে না, বেশি ফল পাওয়া যাবে না। আমাদের কলেজ, ইউনিভার্সিটি, এই সমস্ত জায়গায় যে আমাদের শিক্ষাক্রম আছে, আমরা কি পাঠ করি, তাই না? আমরা ইউনিভার্সিটিতে কেন যাই? ইউনিভার্সিটিতে যাই 4 বছর, 5 বছর, 10 বছর অনেকে পড়াশোনা করে সেখান থেকে তারা শিখে আসে। এবং সেইখানে যদি তারা শিখতে না পারে, সেইখানে যদি আমাদের নিজস্ব আপনার কারিকুলাম না থাকে, আমাদের পাঠের মধ্যে যদি এই সমস্ত বিষয় না থাকে, তো ওই জায়গাগুলো আগে ঠিক করতে হবে। তারপরে তো আমরা সবসময় নানানভাবে ইউথরা চেষ্টা করলে, তারা জানার চেষ্টা করলে তারা জানতে পারবে। আর একটা হচ্ছে যে মনে করেন যে ইউথদের জন্য সবথেকে আপনার বড়ই হচ্ছে যে এই যে আপনারা যে ইউথদের নিয়ে কাজ করেন, তাই না? যেমন আপনার তার মন কিভাবে গঠিত হচ্ছে, মন, তাই না? আমি চার্লস ডারউইনের একটা লেখা পড়েছি, সেটা তার নিজের লেখা, একটা লিটারারি কারেকশন থেকে, রিকালেকশন অফ ডেভেলপমেন্ট অফ মাই মাইন্ড অ্যান্ড ক্যারেক্টার। হ্যাঁ, চার্লস ডারউইন যে অরিজিন অফ স্পিসিস লিখেছে, সেটা কিসের ভিত্তিতে লিখেছে জানেন আপনি? সেটা হচ্ছে যে সে ভয়েস অন দ্য বেগেল, জাহাজে সে 5 বছর ছিল, সেই 5 বছর সে এক্সটেন্সিভ নোট নিয়েছে। সে কামিং ব্যাক টু ইংল্যান্ড, সে ওই নোটগুলোকে অর্গানাইজ করে অরিজিন অফ স্পিসিস লিখেছে। এবং সেটা দ্যাট হ্যাজ চেঞ্জড মানে থিঙ্কিং অ্যাবাউট নেচার, অ্যাবাউট সায়েন্স, তাই না? এটা বিজ্ঞানে চার্লস ডারউইনের কন্ট্রিবিউশন খুবই ফেনোমেনাল। এটা সম্ভব হয়েছে যে সে তার মানে পার্সোনাল দেখার অভিজ্ঞতা, নোট নেওয়ার অভিজ্ঞতা, এই নোট টেকিংয়ের উপরে চার্লস ডারউইনের একটা নোট আছে একটা বইয়ের মধ্যে, ভয়েস অন দ্য বেগেল। কাজেই আপনার যারা শিক্ষার্থী, যারা স্টুডেন্ট, তাদেরকে ওইগুলা আপনার পড়তে হবে, ওইগুলা শিখতে হবে, ইউনিভার্সিটিতে এগুলো আসতে হবে। সেইটা আমাদের এখানে নাই। তো এখন আপনি কি করে আপনি করবেন? হ্যাঁ, ওইগুলা যেমন আমি ওইগুলো সব আমি পার্সোনালি দেখেছি, আমার সংগ্রহে আছে যে এই ভিতরে কি আছে, একটা মানুষের মানে মন, মানসিকতা কিভাবে তৈরি হচ্ছে, দ্যাট ইজ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেই জিনিসটা আপনার শক্তিশালী করতে হবে, সেই শেখার পথটা বানাইতে হবে আমাদের, তাহলেই আপনার ইয়াং মাইন্ড ওইটা ডেভেলপ করবে। আপনি ওই যে ছেলে মেয়েদেরকে পড়তে দেবেন, যদি আপনার কাছে না থাকে আমি আপনাকে দিব, যে ডেভেলপমেন্ট অফ মাই মাইন্ড অ্যান্ড ক্যারেক্টার আমি আমার ইউনিভার্সিটিতে ছেলে মেয়েদেরকে দিই। হ্যাঁ, একটা ফ্যাসিনেটিং। তারপর হচ্ছে শেখানোর কৌশল, আপনি কিভাবে শিখাবেন, আপনি কি ওই যে লেকচার দিয়ে শিখাবেন, না আপনি মনে করেন যে অন্যভাবে শিখাবেন? সেইটা হচ্ছে মানে টেকনিক অফ টিচিং মেথডস। প্যাডাগজি অফ দ্য অপ্রেস বুঝলাম, পাওলো ফ্রেডি, সেটা তো আছেই, কিন্তু আপনি মানে চার্লস ডারউইনের কয়েকটা জিনিস, এটা হচ্ছে ইউথদের জন্য। সে তার একটা লিটারারি কালেকশনে আমি এই লেখাটা পেয়েছি,
আছে এই এলজি লফলার আছে, সিডি ব্রাউন্স আছে, তারপরে আপনার আরও বেশ কিছু বই আছে। এবং আপনাদের শেডের যে অর্গানাইজেশন, এখান থেকেও তো আপনারা অনেক বই বের করেছেন, যেখানে ইন্ডিজিনাস কমিউনিটির ভয়েসগুলোকে আপনারা তুলে ধরার চেষ্টা করেছেন সহজ বাংলা ভাষায়। আমরা বাংলাদেশে সকল ইন্ডিজিনাস কমিউনিটিকে ডিফাইন করেছি, তারপরে আপনার তাদের উপর ম্যাপিং করেছি, এবং আমাদের তালিকায় 100-র অধিক কমিউনিটি আছে যারা বাঙালি নয়, 100-র অধিক। হ্যাঁ, সরকারি তালিকায় এখন 50, আমাদের তালিকায় 100। এটা নিয়ে আমাদের বিভিন্ন রকম বই আছে। একটা বই আছে লোয়ার ডেপথস, এটা হচ্ছে যারা স্বল্প পরিচিত। আমরা ইউরোপিয়ান ইউনিয়নের পয়সায় প্রজেক্ট করে ওদের কাছ থেকে ইনফ্যাক্ট প্রজেক্ট আমরা মানে উই ওয়ান প্রজেক্ট, তখন আমরা একটা কাজ করেছিলাম। চা বাগানে আছে 80 কমিউনিটি, তারপরে উত্তরবঙ্গ বিভিন্ন জায়গায় আমরা সব কিছু মিলিয়ে আমরা তখন 100 মতো কমিউনিটির ম্যাপিং করেছি, এবং এদের উপর আমাদের জিওগ্রাফিক ম্যাপও আছে। কাজে এগুলো আমাদের আছে। এগুলো এই বইগুলো যদি কেউ নিতে চায় বা পেতে চায়, হাউ দে কালেক্ট? এটা আসবে আমাদের কাছ থেকে কিনে নিয়ে দেবে। আর একটা হচ্ছে অনেক সময় আপনার একটা বই এলোপাথারি দেখে আপনি ধারণা পাবেন না। আমাদের একটা ছবির বই আছে, অন দি মার্জিন। সে বইটার মধ্যে এই যে 100-র উপরে মুখ আছে কমিউনিটি, এবং তারা কোথায় আছে বাংলাদেশে, সেইটা নিয়ে একটা বই আছে। হ্যাঁ, তো এই সমস্ত বই অনেকে যদি চায়, সে এটা ডিপেন্ড করে। আপনি তো মনে করেন যে ইউ আর এনগেজিং ইউথ বা নিজেরা কাজ করি, তখন মানে আপনি কিভাবে গবেষণাটা করছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। মেথডোলজিটা না, গবেষণা আমি কোনো ওই যে শক্ত কথায় যাই না, কিন্তু আপনি আপনার অনুসন্ধান কিভাবে হচ্ছে সেইটার উপরে নির্ভর করবে। আপনি অনেক সময় বলে যে তথ্য নাই, এরকম আমরা কাজ করতে গিয়ে দেখেছি। তাই আমি বললাম, আপনি কি খুঁজেছেন তথ্য আছে কি নাই? প্রকাশিত তথ্য আছে, অবশ্যই আছে। হ্যাঁ, আমি যেমন আমাদের আমাদের ওই প্রজেক্ট করার সময় বাংলাদেশে সারা পৃথিবীতে আদিবাসীদের নিয়ে যা কিছু আছে, ডালটন থেকে শুরু করেই আপনার সব সংগ্রহ করেছি। এগুলো সব আমার কাছে আছে, এগুলো সব আমার কাছে আছে। এখন কথা হচ্ছে যে আপনি এটা আমাদের আর্কাইভে আছে, এটা অ্যাক্সেস আপনি পাবেন যদি আপনি চান। না চাইলে তো আর আমি করতে পারবো না। তো এটার জন্য আমাদের একটু চেষ্টা করতে হবে, ছেলে মেয়েদেরকে ওইভাবে তৈরি করতে হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের রিসার্চের ওয়েটাও আমরা কিছুটা বুঝতে পারলাম। আমার কাছে মনে হচ্ছে যে আপনারা যে রিসার্চগুলো করেন, এখানে ইউথদেরও একটা সুযোগ, কানেক্ট হওয়ার সুযোগ আসছে, বিশেষ করে ইন্ডিজিনাস রাইট বা ইন্ডিজিনাস পিপলদের ভয়েস, এই টাইপের যে রিসার্চগুলো আপনারা করেন। নানটা করে এই মুহূর্তে আমাদের দুটো জরিপ হচ্ছে, সব ইয়াং ছেলেমেয়েরা করছে, অ্যামেজিং। তারা এনুমারেটর্স, তাদের ট্রেনিং দিচ্ছি আমরা। হ্যাঁ, 3 দিন 5 দিন ট্রেনিং হচ্ছে। ওগুলোতে অনেকটা বলাতে প্রফেশনাল ওরিয়েন্টেশন, লার্নিং বাই ডুইং, কাজ করতে করতে ওরা শিখছে। আর একটা হচ্ছে লেখা, সাথে সাথে তারা রাইটিং স্কিল তাদের। ফ্যান্টাস্টিক স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর অল দ্য ইনফরমেশন। আমরা অনেকগুলো ইনফরমেশন আপনার কাছে পেলাম। সো বিফোর উই ক্লোজ, আমাদের যারা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে, শুধু ইউথ না, অল ওভার দ্য পলিসি মেকার, গভর্নমেন্টে যারা আছে, ডোনার অর্গানাইজেশনে, ওদের জন্য আপনার কোনো বাণী, ভয়েস, কোনো দাবি আছে? না, তাদের একটা হচ্ছে যে আমার ইমপ্রেশন হচ্ছে যে আমাদের দেশের মানুষ জেনারেলি বা আমাদের যা ইউথ, তারা শিখতে আগ্রহী। হ্যাঁ, এখন আপনার আমাদের প্রত্যেকেরই নিজস্ব একটা পথ তৈরি করতে হবে। হ্যাঁ, আমাদের সমাধান কিন্তু একেবারে আমাদের কাজ করে করে সমাধানের পথ বের করতে হবে, এবং প্রত্যেকের আপনার নিজস্ব একটা পথ তৈরি করতে হবে, যাতে আমরা অবজেক্টিভলি আপনার সব কিছু দেখি, কোনো আপনার চোখের মধ্যে কোনো রঙিন গ্লাস না দিয়ে অবজেক্টিভলি সাদাকে সাদা, কালোকে কালো। আর একটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল মাইন্ড ডেভেলপ করতে হবে। তার জন্য আপনার আমাদের যত বেশি সম্ভব আপনার ফিল্ডে যেতে হবে, দেখতে হবে, পিপলদের সাথে কানেক্ট করার, পিপল না শুধু নেচার, পিপল। এবং আপনি মনে করেন যে যেমন চার্লস ডারউইন একটা উদাহরণ, যে সে কীভাবে শিখেছে, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে ইফ ইউ লাভ নেচার, আপনি যদি ইফ ইউ ওয়ান্ট টু বি এ ন্যাচারালিস্ট, ইফ ইউ ওয়ান্ট টু বি এ রাইটার, দেন ইউ লার্ন হাউ টু টেক নোটস। এই নোটই হচ্ছে
টেকিং হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ গবেষণার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা আপনার উপায়। কাজেই সবাই মিলে যদি চেষ্টা করে, আমাদের সদিচ্ছা আছে, কিন্তু আমাদের আপনার এই সদিচ্ছাটাকে কাজে লাগানোর জন্য যথেষ্ট আপনার সুযোগ নাই। সেটা করার জন্য সবাইকে আপনার কাজ করতে হবে এবং আপনার চিন্তা করে কাজ করতে হবে, চিন্তা শক্তি বাড়াতে হবে। Right. So thank you so much, and আপনাদেরকেও thank you for listening all the entire discussion with Philip Gain sir. ফিলিপ গেইন স্যারের সাথে যারা যোগাযোগ করতে চান পরবর্তীতে, ফিলিপ গেইন স্যারের একটা অর্গানাইজেশন আছে, এটার নাম হচ্ছে শেড। সো শেডে যোগাযোগ করতে পারেন আপনারা। অফিসটা হচ্ছে পান্থপথে, এবং স্যার রিসার্চ ইউথদের নিয়ে, ইন্ডিজিনাস পিপলদেরকে নিয়ে অনেক কাজ করেন স্যাররা। সো থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ আওয়ার ন্যারেটিভ ডিসকোর্স পডকাস্ট। এবং এই পডকাস্টটা আমরা কোলাবোরেশনে করছি মেকি টিম এবং গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ থেকে। পরবর্তী এপিসোডে আপনাদেরকে ওয়েলকাম।